ওয়েলকাম ব্যাক পায়েল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রোববার, প্রায় সকাল 9:30 মতো বাজে। ঘুম থেকে উঠতে আজকে এত দেরি হয়ে গেছে। আসলে 5টা 5:30 নাগাদ একবার উঠেছিলাম, তারপরে ওই কখন চোখটা লেগে গেছে। প্রায় 9টার সময় ঘুম ভাঙলো জানো। এই আগে মাছ মাংসটা বের করে ভিজিয়ে রাখি, এই ছাড়তেও তো বেশ খানিকক্ষণ সময় লাগবে। তার মধ্যে ঋদ্ধির কালকে প্রজেক্ট সাবমিশন, যদিও বা আগে সব সাবজেক্টগুলো হয়ে গেছে, এই এখন বোধহয় বায়োলজি আর ইংলিশটাই বাকি রয়েছে। আর বায়োলজির তো কত লেখা, তার মধ্যে আবার দেখলাম কয়েকটা ছবি হাতে আঁকতে বলেছে, সেটা আবার সুন্দর করে লেবেলিংও করতে হবে। আর অন্যগুলো বলেছে প্রিন্ট আউট করলেও হবে। প্রায় সকাল 9:45 বাজতে যায়। এবার চলো চাটা খেয়ে নিই। আর দেরি করে ঘুম থেকে ওঠার ফলে আজকে যেন সব কাজই দেরি। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় দুধটা জাল দিয়ে রাখি, আর আজকে ছুটির দিন বলে অতটা গা করিনি। এই দেখো, এখন সকালে চা করতে গিয়ে দেখি দুধই নেই। আবার এখন প্যাকেটটা ভিজিয়ে রাখলাম। ভাগ্যিস বাড়িতে 2-1টা করে গুঁড়ো দুধের প্যাকেট এনে রাখি, ওই সেটা দিয়ে এখন কোনো মতে কাজ চললো। তার মধ্যে আজকে রান্নাবান্না বলতে গেলে সবই করতে হবে। আজকে ইচ্ছা রয়েছে একটু পাতলা করে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ করার, তবে রাইডিসের জন্য ওই চিকেনটা বার করে রেখেছি। ধনিয়া চিকেন করার ইচ্ছা আছে। এই রেসিপিটাও এত দুর্ধর্ষ, ভাত দিয়ে যে খুব একটা ভালো লাগে তা না, তবে রুটি পরোটা দিয়ে সে একেবারে মুখে লেগে থাকার মতো। আজকে ভাবছি রাইডির থেকে একটু ময়দার পরোটা করে দেবো। ওরাও দুদিন ধরে বলছে। আসলে ময়দা তো একদমই বাড়িতে আসে না। আজকে একটা ছোট ময়দার প্যাকেট নিয়ে আসবো, ওই 500 গ্রামেরটা আনলে পরেই হয়ে যাবে। সেই দিয়ে দুটো দুটো করে 4টে ময়দার পরোটা বেলে দেবো। দিকে ওয়াশিং মেশিনটাও চালিয়েছি, বোধহয় হয়েও এসছে এতক্ষণে। যাকে আগে চাটা খেয়ে নিই, তারপরে না হয় ওইদিকে জামা কাপড়টা মেলতে যাবো। সকাল থেকে অবশ্য আকাশটা কিছুটা হলেও আজকে ঝকঝকে রয়েছে, যদিও বা খুব একটা রোদ নেই, তবে হালকা একটা ভাব রয়েছে। তো বৃষ্টি বাদল আজকে আর হবে বলে মনে হয় না। কিন্তু এক্ষুনি আবার একটা জায়গায় ফোরকাস্টে দেখলাম যে প্রায় 12:30 1টা নাগাদ নাকি ভালো মতো বৃষ্টি হবে। বিস্কিটগুলো যে কৌটোতে ঢেলে রাখবো সে আর খেয়ালই নেই, দেখো অবস্থা। যাকে আগে গরম গরম চাটা খেয়ে দিনটা তো কোনো মতে শুরু করি। ওইদিকে কাজের দিদিও এসছে, ওকেও বললাম 1 কাপ চা খেয়ে যেতে। গত 2-3 দিন যাবৎ মনটাও বেশ ভারাক্রান্ত। খবরে এমন একটা ঘটনা দেখলাম, এ তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কত কষ্ট করে একটা বাচ্চাকে মানুষ করা হয়, আর সে তো একজন এত বড় ডাক্তার ছিল। বিষয়টা নিয়ে যখনই চিন্তা করছি, সে যেন মনে হচ্ছে কোথায় একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। অঙ্ক যেন আর কিছুতেই মেলাতে পারছি না। গুজরাটি নিউজ চ্যানেলেও দেখলাম বারে বারে ওই মেডিকেল হসপিটালের খবরটা ফ্ল্যাশ করছে। সত্যি এটা তো কোনোভাবেই কাম্য নয় বলো। একভাবে শুধু ঠাকুরকে মনে মনে ডেকে বলে যাচ্ছি এই ঘটনার যেন বিচার হয়। প্রায় 10-12 বছর আগে আমার এক আত্মীয় খুব অসুস্থ হয়ে যাওয়াতে তাকে কলকাতারই আরেকটা বিখ্যাত সরকারি হসপিটালে ভর্তি করেছিলাম। আমাকে অনেক দিন সেখানে প্রায় থাকতে হয়েছিল। থাকা মানে কি, ওই সকালে যেতাম, আস্তে আস্তে রাত্রিবেলা। তো সেই সময় অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম, বেশিরভাগই মন্দ, তার মধ্যে ওই 2-1টা ভালো আর কি। নিহাত আজকে অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক কথা মনে পড়ে গেল। সকালে মা ফোন করেছিল, সেই একই আলোচনা হচ্ছে। তখন রায়রিতি দুজনে একদমই ছোট, ওই শাশুড়ি মার কাছে রেখে হসপিটালে চলে যেতাম। এমন অবস্থার মুখোমুখি হয়েছিলাম, সেসব এমন অভিজ্ঞতা। লাস্টের দিকে আমার বাবা আমার সঙ্গে যেত, সকালবেলায় যেত, আস্তে আস্তে ওই রাত্রি 11:30 12টা। এমন দিনও গেছে যে ডাক্তারের কাছে দেখা করব বলে সে ডাক্তার সকাল 8টায় টাইম দিয়েছে, এদিকে এসছে রাত্রি 8টার সময়। সেই সরকারি হসপিটালে পাগলের মতো সারাদিন আমি আর বাবা বসে রয়েছি। প্রথম যেদিন অ্যাডমিট করতে নিয়ে গেছিলাম, সেদিন তো সম্পূর্ণরূপে আমি একা। অ্যাম্বুলেন্স থেকে নামছি, সে চারিদিকে লোক একেবারে ছেঁকে ধরেছে। তো আমি তো জানি যে অবস্থা এমন দিকে যাচ্ছে, আমাকে আজকে যেভাবেই হোক অ্যাডমিট করতে হবে। তবে কপাল ভালো ছিল, খুব একটা বেশি কাঠখড় পোড়াতে হয়নি। কোনো মতো অ্যাডমিশনটা হয়ে গেছে। আর তারপরেই শুরু হয়েছিল আসল যুদ্ধ। সে একটা ট্রলি হুইল চেয়ার টেনে দেওয়ার মতো লোক নেই, নিজেই কোথা থেকে জোগাড় করে, সে কত দূরের বিল্ডিং থেকে জোগাড় করে নিয়ে এসেছিলাম। তারপরে গিয়ে ওয়ার্ডে ভর্তি করেছি। সে যে কি ভয়ানক দিন গেছে, মানে ভাবলে পরে আমার এখন গা কাটা দিয়ে ওঠে। যখন এমার্জেন্সিতে ভর্তি করতে গেছি, সে আমাকে দেখে সবাই তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ করছে, যেন বলছে যে আপনি একা মহিলা হয়ে কত কি করবেন, যান বাড়ি থেকে ছেলেদেরকে ডেকে আনুন। তারপরে তো শুরু হলো ওষুধের বহর। মানে সেই সরকারি হসপিটালের পাশ থেকে যত ওষুধের দোকান ছিল, সবাই বোধহয় আমাকে চিনে গেছিল। এই 8 ঘন্টাকে ও এত এত ওষুধ কিনে নিয়ে যাচ্ছি, আবার 8 ঘন্টা পরে লিস্ট। আমি লাস্টের দিকে একজন নার্সকে জিজ্ঞেস করেছিলাম যে এত ওষুধ কি ওনার সত্যি লাগছে।
সে আমাকে তো পারলে এই মারে সেই মারে। আরও একটা অবাক করার ব্যাপার শোনো, যখন ওটি হবে সে টাইম দিয়েছে সকাল 8:30টায়, বেলা 12:30 1টা বাজে তখনও ডাক্তার ওটিতে নিয়ে ঢোকায়নি জানো। আর তারপরে যখন ওটি শুরু হয়েছে প্রায় বেলা 4টে নাগাদ এসে আমাকে একটা বন্ডে সাইন করিয়ে নিয়ে গেল। আমি একটু অবাকই হয়ে গেছি যে সেরকম করে তো আগে থেকে কিছু বলেননি, বলছে না এটা এমার্জেন্সি আপনাকে করতেই হবে। আর তখন আমি একা কী করব। আরও একটা অবাক করার ব্যাপার শোনো, ওই 4তলা থেকে পেশেন্টকে ওটি অবস্থায় বের করে রেখে দিল। আমাকে বলছে আপনি ওই ট্রলি টেনে আনুন কিংবা আপনি অন্য কিছু ব্যবস্থা করুন। সে আমি এক বিল্ডিং থেকে ওটি করিয়ে আরেক বিল্ডিংয়ে গেছি জানো সে ট্রলি টেনে আনার জন্যে। আর অত বড় ক্যাম্পাস, এত চারিদিকে বিল্ডিং, সে খুঁজে পেতে কোনো মতে একটা ট্রলি নিয়ে এই বিল্ডিংয়ে ঢুকে সে পেশেন্টকে তারপর নিচে নিয়ে এসেছি। তার মধ্যে যিনি অ্যাডমিট ছিলেন তার সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিম ছিল। সেসব কাগজপত্র সইসাবুত করাতে আমাকে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে যেতে হতো। সেখানেও যে দু একটা কটু কথা শুনিনি তা না, আবার ইনিয়ে বিনিয়ে অনেক কথাই শুনেছিলাম। সব থেকে অবাক লেগেছিল যেদিন উনি মারা গেলেন প্রায় 15-20 দিন পর। সেই দিন আমার শ্বশুরবাড়ির লোকজনকে সামলানো যাচ্ছে না। হসপিটালের পেছনে পোস্টমর্টম রুমে দাঁড়িয়ে রয়েছি, সেইখানে অবধি এসে আমার কাছে সব বকশিস চাইছে জানো। সেসব যে মনে পড়লে এখন এত খারাপ লাগে। আর তার সঙ্গে ভাবি যে অনেক কিছুই দায়ী, অনেক কিছুই আজকে এই অবস্থার জন্য দায়ী। কথায় কথায় রান্নাটাও হয়ে গেল। তোমাদেরকে একটু বলে দিই জলদি রান্নাটা কী করে করলাম। মাছটাকে সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে খুব হালকা সাঁতলে নিয়েছি। আর কড়াইতে সর্ষের তেলের মধ্যে খানিকটা কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ওই আলু আর বেগুনগুলোকে ভেজে নিন। মশলাপাতি বলতে গেলে ওই সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন। ঝোলটা একটু ফুটে উঠলে পরে এবার নামিয়ে নেব। অবশ্য খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি আরও। এই পাতলা ইলিশ মাছের ঝোল আর গরম গরম ভাত কী যে ভালো লাগে। এই দেখো এখন বোধহয় বেরোবে। কী হয়েছে, এখন কী করতে বসলে? এখন বেরোবে? ঠিক আছে, একটু ছাতা নিয়ে বেরিও। টিভি সাউন্ডটা একটু কমাও তো। এতক্ষণ ওই ঘরে বসে অফিসের টুকটাক কাজ হলো, এখন আবার মেয়ের কাজ। একটা ছুটির দিন যে কোথা দিয়ে এইভাবে কেটে যায়, এর নামই বোধহয় সংসার। কোথা দিয়ে যে সময় চলে যায়। বায়োলজির হ্যাঁ সবই আছে, এক এক করে সব যেগুলো প্রিন্ট আউট করতে হবে সেগুলো সব নিয়ে যায়। সেটাই বাবা, তারা তো সে অনেক কাজ করে, এসে আবার এগুলো সব কেটে কুটে লাগাতে হবে। তাহলে যাও, বেরিয়ে যাও। আচ্ছা, এটা আবার ইংলিশের না? বাকি ছিল সেগুলো আসার পথে তাহলে কিছু সবজি যদি পাও তাহলে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। বায়ো আর ইংলিশটাই বাকি রয়েছে, বাকিগুলো তো আগে হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি এদিকের কাজটাও গুছিয়ে নিয়েছে। এখন বেরোবে, তার সঙ্গে টুকটাক কিছু আনতেও বলেছে। এতক্ষণে রীতির বায়োলজি লেখা শেষ হলো, এখন আবার ইংলিশ নিয়ে বসবে। বাবা অনেকক্ষণ লাগলো তো গো। ঝাঁটা এনেছো না, এই একটা ভালো কাজ। জিনিসপত্রের সঙ্গে দেখলাম এই একটা কাজু বরফির প্যাকেট নিয়ে এসেছি। রায়ডির দিয়েছি, কি ভীষণ প্রিয়। চলতে ফিরতে একটু টুকটাক খাওয়াও যায়, ভালো লাগে। রুটি পরোটার সঙ্গে শেষ পাতে একটু মিষ্টি থাকলে পরে সে তো একেবারে জমেই যায়। যাকে আমি তো আগে একটা খাই, এদিকে ভাতটাও বসাতে হবে। এই দেখো না, প্রায় তো বেলা 12:15 বাজতে যায়। আজকে একটু দেরি করেই ভাতটা বসাবো, গরম গরম থাকলে পরে খেতেও ভালো লাগবে। কি হলো, এখনই বসে পড়ছো নিয়ে? হ্যাঁ করে রাখি, কালকে তো সাবমিট করার ডেট। হ্যাঁ আজকে সব রেডি করে রাখি, আবার লাগাতে তো হবে। সেটাই, প্রিন্ট আউট করে এখন কেটে রেডি করে রাখি, তারপরে প্রজেক্ট এখন লিখছে, যেটা কমপ্লিট হলে তখন লাগিয়ে দেবো। এখন এতগুলো ছবিকে ঠিকঠাক করে কেটে লাগাতে হবে। এটা দেখে না আমার সে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তবে আমাদের না সেসব বড় বড় খাতা ছিল, সব প্রজেক্ট লিখতাম। আর তখন তো এত প্রিন্ট আউট ছিল না, ওই জেরক্স করে কোনো ছবি কেটে লাগাতাম। মেঘলা হচ্ছে তবুও আজকে অনেকটা ঠিকঠাক আছে আর আকাশটা পরিষ্কার। হ্যাঁ, আকাশটা পরিষ্কার আছে, সেইটাই। দাও এগুলো আমাকে দিয়ে দাও।
তবে আমি যখন প্রজেক্ট করতাম ছোটোবেলায় সেগুলোতে যেমন কিছু ছবি জেরক্স করে লাগাতাম, আবার বেশিরভাগটা হাতেই আঁকতে হতো। সে লেবেলিং করার সময় মনে আছে পয়েন্টেড পেন্সিল লাগতো। আবার যখন অন্য কোনো ছবি আঁকতাম সে 8B না 4B কী সব ডার্ক কালারের যেন পেন্সিল ছিল। এইসব কত কথা যে মনে পড়ে যাচ্ছে। এই দেখো এখনও ইংলিশ প্রজেক্টটা বাকি। ফ্ল্যাগটা বার করবো? হ্যাঁ করো, লাগিয়ে হ্যাঁ লাগিয়ে দাও, ফ্ল্যাগটা লাগিয়ে দাও। এইসব জিনিসপত্র ঋদ্ধি গুছিয়ে রাখে। আজকে বেচারা ওর একদমই সময় নেই যে সে একটু ফ্ল্যাগটা বার করে দেবে। যাকে লেখাটা বরঞ্চ আগে শেষ হোক, সেটাই দরকার। দেখে আমি একটু খুঁজে পেতে নিই কোথায় কী রয়েছে। এই কাঠের বাক্সটা অনেকদিন হলো আমার গোছানোও হয়নি, একটু আধটু অগোছালো হয়ে গেছে। ওই দেখি যেগুলো হাতের কাছাকাছি রয়েছে একটু গুছিয়ে রেখে দিই। দেখেছো যেমন দরকারি জিনিসও রয়েছে তার থেকে বেশি অদরকারি পুরনো বই খাতা। যাকে যে কটা পেয়েছি এখন অন্তত বার করে নিই। যদিও বা রীতি বরাবরই গোছানো, তবেই দেখো না গোছানোর ঠেলায় সে 3 বছর আগের ডায়েরিও রেখে দিয়েছে। বোঝো অবস্থা। আর এই একটা বাংলা ক্যালেন্ডার গতবার কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, সে যে কোথায় রেখেছে এই দেখো এখন উদ্ধার হলো। সারা বাড়ি আমি তছনছ করে ফেলেছি যেন। এই বাংলা একটা ক্যালেন্ডার চোখের সামনে থাকলে পরে বেশ দিনক্ষণগুলো বুঝতেও সুবিধা হয়। যাকে আপাতত এখানে রাখি, পরে গুছিয়ে রাখবো। হয়ে গেছে? এনো এই ফ্ল্যাগটা খুলে লাগাও, দেখো। সেই ছোটোবেলায় আমরা যখন টাউনশিপে থাকতাম 15ই আগস্টের আগেই কি বিশাল তোড়জোড়। 15ই আগস্টের দিন তো সে প্রভাত ফেরি বেরোতো। वंदे मातरम। कद के कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा। এবার দেখি 15 আগস্টের দিন একবার বাঙালি ক্লাবে যাওয়ার ইচ্ছা আছে। ওখানে তো শুনেছি নাকি খুব সুন্দর সকালে প্রভাত ফেরি বেরোয়। দেখি যদি পারি। অবশ্য আমাদের তো স্কুলেও যেতে হবে, সে এখন ওখান থেকে ফিরতে ফিরতে কত বেলা হয় কে জানে। এতক্ষণে বায়োলজি প্রজেক্টটা শেষ হলো, লেখা হয়ে গেছিলো, ছবি কটা লাগানো বাকি ছিল। এটাই লাস্ট ছবি। এই একটা পেস্ট করে দিলে পরে কাজটা হয়ে যায় বাবা। সত্যি কথাই সকাল থেকে যা গেল, এরপরে এখন আবার ইংলিশটা নিয়ে বসতে হবে। ওইদিকে আবার ঝেঁপে বৃষ্টি এলো দেখো। ইস, একটু আগে জামা কাপড়গুলো মেললাম, শুকাবে কিনা কে জানে। আর আজকের ভিডিওটা ওই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।